নমস্কার, আমি প্রিয়াংশু। আপনারা শুনছেন ভূত চক্র অডিও স্টোরিজ। আজ আমি আপনাদের শোনাব পৌতুষা মান্নার কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, তালতলার চায়ের দোকানে। আজকের গল্প পাঠে দীপ্তদীপ, গল্পের সূত্রধার আমি প্রিয়াংশু। অন্যান্য কয়েকটি চরিত্রে অমিত, পৌতুষা, অগ্রজ, রাজ, আত্রেয়ী, সমীর এবং আমি প্রিয়াংশু। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প, তালতলার চায়ের দোকানে। বাবু, চায়ের সাথে গরম গরম তেলে ভাজা ভাজি, বেগুনি খাবেন না? পাঁপড় ভাজা। রতন দাদা বাবু, এই তোমার সাথে এটা কে গো? তোমার বাড়িতে কোনো আত্মীয় এসেছে নাকি? হ্যাঁ, আমার বড় মাসিমণির ছেলে কলকাতায় থাকে, কদিন হলো গ্রামে এসেছে। আমাদের এই রবিবার দিনের বেলায় চায়ের দোকানে আড্ডা, সেই সম্পর্কে আমরা দুজন আলোচনা করছিলাম, আর ও আসতে খুব ইচ্ছে প্রকাশ করলো, তাই ওকে নিয়ে আসলাম, এই আর কি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। আলুর চপ ভাজবো? না না দাদা, তুমি বেগুনি ভাজো। কে রে, তোরা বেগুনি খাবি তো? হ্যাঁ, বেগুনি খাবো চা দিয়ে, বেশ ভালো লাগে। খুব ভালো লাগলো দাদা বাবু, তুমি আমাদের এই আড্ডাখানায় এসেছো। তবে তোমার নাম কি দাদা বাবু? অলোকেশ। তোমাদের গ্রামটা খুব সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। আবার গরমের ছুটি পড়লেই আবারও আসবো। হ্যাঁ হ্যাঁ, একদম চলে এসো। হ্যাঁ, চায়ের জলও চাপিয়ে দিয়েছি, বেগুনিও তুলে দিয়েছি। আর কিছু লাগবে? তুমি বরং কটা পাঁপড় ভাজো। বরুণ দাদু পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে, তার সাথে ঝাল ঝাল আলুর চপ, জমে যাবে একেবারে। ঠিক আছে ঠিক আছে, কম কম করে আমি সবই ভাবছি। কিন্তু যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আজকে মনে হয় না তোমার দাদু গল্প শোনাতে আসবে। বলো কি গো, দাদু আসবে না? তাহলে যে আজকের আড্ডাটা সম্পূর্ণরূপে মাটি হয়ে যাবে। আজকে দাদু না এলে আমি বেশ ফ্যাসাদে পড়ে যাব। আসলে অলোকেশকে আমি বলেই নিয়ে এসেছি, দাদুর কাছে অনেক ভুতুড়ে অভিজ্ঞতা আছে, সেই সব গল্প শোনার টানেই তোকে নিয়ে আসলাম আমি। ভূত বলে কিছুই হয় না, এটাতে আমি 100% বিশ্বাসী। শহরের রাস্তায় কত অন্ধকারে ঘুরেছি, কখনো ভূত দেখিনি। ভূত শহরে থাকে না, গ্রামে থাকে। শহরের রাস্তায় আলোর ছটায় ভূত পালিয়ে আসে শহর থেকে গ্রামে, বুঝলে কি না? রবিবার দিন বিকেলবেলা হারাধনের চায়ের দোকানে একটা আড্ডা বসে। রতন, রঞ্জন আর তাদের বরুণ দাদু, আরও অনেকে আসে মাঝে মাঝে। কর্মসূত্রে বরুণ দাদু অনেক জায়গায় থেকেছেন, তিনি অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেই সব অভিজ্ঞতার গল্প এদের শোনায়। আজকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, তাই সকলেই দেরি করে এসেছে দোকানে। কিন্তু তাদের প্রিয় বরুণ দাদু এখনো দোকানে আসেননি। এমন সময় দূর থেকে ছাতা মাথায় দিয়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে একজন এগিয়ে আসে। তোরা এসেছিস? হ্যাঁ, আমি তো ভাবলাম তোরা আসবি না কেউ। আরে, তোদের সাথে এটা নিশ্চয়ই ওই রতনের মাসির ছেলে। হ্যাঁ দাদু, তুমি কি করে বুঝলে? তুই তো বলেছিলিস তোর মাসির ছেলে আসবে। এই বৃষ্টিতে আর সাদা পাঞ্জাবি ধুতিটা একদম কাদা হয়ে গেল রে। আজ অব্দি দাদু তোমাকে কখনো ওই সাদা পাঞ্জাবি ধুতি পরতে দেখিনি কি না? আচ্ছা, এটার ভেতরে কি কোনো রহস্য আছে? আরে না না, বয়স হওয়ার সাথে সাথে সাদা রংটা খুব প্রিয় হয়ে উঠেছে। এই বর্ষায় কিন্তু চায়ের সাথে পাঁপড় ভাজা খাবো। পাঁপড় ভাজো। আগে থেকে সব বলা আছে দাদু, পাঁপড় বেগুনি সব হচ্ছে। তোমাকে দেখে খুব ভালো লাগলো। তোমার নাম অলোকেশ, তাই তো? আপনি কি করে জানলেন? রতন একবার বলেছিল তার ভাই আসবে, তার নাম অলোকেশ। হ্যাঁ দাদু। আমি তো ভেবেছিলাম দাদু তুমি আসবেন না, সেই জন্যই মন খারাপ হয়ে গেছিল। ভাইকে নিয়ে এলাম,
তোমার গল্প শোনাবো বলে। না না, গল্প নয়, সব সত্য ঘটনা, সত্য অভিজ্ঞতা, বুঝলি তো? এর যদি গল্প বলিস তাহলে আর শোনাবো না। গল্পই তো, আমরা ভূতের গল্পের বই পড়েছি, যদিও কখনো ভূতের সম্মুখীন হইনি। ভূত আছে বলে আমার বিশ্বাসই হয় না। যত সব আজগুবি মন গড়া কল্পনা, সেই কল্পনাতেই রং চড়িয়ে মানুষ বলে সত্য ঘটনা। কথা শেষ করতে না করতেই এমন সময় জোরে একটা কড়কড় করে বাজ পড়ল। সেই আওয়াজ কানে তালা লেগে যাওয়ার জোগাড়। সকলেই চমকে উঠল। অলোকেশ ভয়ে দুহাত জোর করে কপালে ঠেকালো। চারিদিকে আতঙ্কিত হয়ে উঠেছে। বাবারে, এই প্রথম দেখছি, কি ভয়ঙ্কর দৃশ্য! এই প্রতি বছর একটা করে তাল গাছের উপর বাজ পড়বে। সব বড় গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম ওখানে দেখেছিলাম প্রায় 100টার উপর তাল গাছ আছে। এখন সেখানে গুনে দেখলে হয়তো 50টাও হবে না। তুমি এখনই ভয় পেয়ে প্রণাম করলে? তাহলে অলোকেশ, তুমি ভগবানে বিশ্বাস করো? একদম। ভগবানকে কখনো নিজের চোখে দেখেছো? না। ভগবানকে নিজের চোখে দেখোনি, কিন্তু বিশ্বাস করো। সব জিনিসেরই বিপরীত জিনিস আছে। দিন থাকলে রাত আছে, ভালো শক্তি থাকলে খারাপ শক্তি আছে, আবার ভালো আত্মা থাকলে খারাপ আত্মাও আছে। ভালো আত্মা আবার হয় নাকি দাদু? যতটা জানি সবই খারাপ। অবশ্যই, ভালো মানুষ থাকলে খারাপ মানুষ থাকবে, সেরকম ভালো আত্মা থাকলে খারাপ আত্মাও থাকবে। তাহলে তোমাদের একটা ঘটনার কথা বলি, শোনো। এই ঘটনা আমার কর্মজীবনের সবার প্রথম ঘটনা। তখন আমার বয়স কত হবে, ওই 24 কি 25। রেলের যাত্রীদের টিকিট কাটা, সিগন্যাল দেখানো, সিগন্যাল দেওয়া, এইসবের কাজ পেয়েছিলাম। একটা জায়গায় কাজ করছি, হঠাৎ সেখান থেকে ট্রান্সফার করা হয় কদমপুর রেল স্টেশনে। ট্রেন থেকে নেমে স্টেশনের অবস্থা দেখে আমি একদম চমকে যাই। এখনকার দিনের রেল স্টেশনগুলো চকচকে, কিন্তু তখনকার দিনের রেল স্টেশনগুলো এতটা উন্নত ছিল না। রেল স্টেশনের কোয়ার্টার ছিল বড় টিনের ঘর, তারই মধ্যে টিকিট কাটা আর যাবতীয় সিগন্যালের যন্ত্রপাতি। ওটার পাশেই আরেকটা সিগন্যাল রুম তৈরি করা হয়, তার কাজ চলছিল। কয়েকজন মিস্ত্রি সেই সম্পর্কিত কাজ করছিল। রেল স্টেশনে আগে যে কাজ করত তিনি কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিলেন। শরীর নাকি ভীষণ অসুস্থ। খুব ছোট একটা স্টেশন হওয়ায় দরুন একজনই সমস্ত কাজকর্ম দেখাশোনা করত। ট্রেনও তেমন বেশি যাতায়াত করতো না। কদমপুরের রেল স্টেশন? আমার দাদু নাকি কদমপুরের রেল স্টেশনে কাজ করত। 2-3 বছরের মতো কাজ করেছিল, তারপর হঠাৎই অন্য জায়গায় চলে যায়। ও তাই নাকি? তা তোমার দাদুর নাম কি ছিল? অমল মজুমদার। হ্যাঁ, ওনার কথাই শুনেছিলাম যে সম্ভবত উনি কোনো কারণে খুব অসুস্থ হয়ে যাওয়ার জন্য উনি সেখান থেকে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন, আর তারপরেই আমাকে ওখানে পাঠানো হয়েছিল। আমি যখন ওইখানে পৌঁছলাম তখন ওই টিনের ঘরেরই এক কোণে আমার থাকার ব্যবস্থা করা হলো। নতুন করে কোয়ার্টার তৈরি হচ্ছে, তার জন্য একটা জায়গায় কাজ শুরু হয়েছিল। নতুন করে অফিস তৈরিও হবে। সারাদিনের কাজ তেমন একটা কিছু ছিল না। দিনে 2 কি 3টে ট্রেন যাতায়াত করত, মালগাড়ি যেত 2 একটা। সারাদিন বসে বসে বই পড়া আর সময় মতো ট্রেনের সিগন্যাল দেয়া। সারাদিনে 10টা যাত্রীও হবে না, তাদের টিকিট দেওয়া, তার সাথে যারা কাজ করছিল তাদের কাজ তদারকি করা। সেদিন সকাল থেকেই ছিল মেঘলা ওয়েদার। মিস্ত্রিদের মধ্যে গুঞ্জন শুনলাম যে তারা আর কাজ করবে না। আজকে কাজ করব না,
মনে হচ্ছে বৃষ্টি হবে বাবু। আজকে বাড়ি চলে যাচ্ছি বাবু। আচ্ছা আচ্ছা, আর যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ তোরা কাজ করো, বৃষ্টি শুরু হলে চলে যাবে। আর তোমরা তো কাছেই আছো, তোমরা কাজ শুরু করো, কোনো অসুবিধা নেই। দেরি হয়ে যাচ্ছে কাজটা হতে। আমার কথায় তারা কিছুটা বিরক্ত হলো, কিন্তু তারা ঝুপঝাপ করে কোদাল চালানো শুরু করলো। মাটি সরিয়ে বড় ভিড় তোলা হবে। হঠাৎ করে এক মিস্ত্রি চিৎকার করে উঠল, বাবু বাবু দেখবেন, আসুন কি কি সর্বনাশ কাণ্ড বাবু। বাবু, আমি সবে মাত্র ঘরে প্রবেশ করেছিলাম। মিস্ত্রিদের চিৎকারে বাইরে বেরিয়ে দেখি 3টে মিস্ত্রি গর্তের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখগুলো তাদের বিস্ফারিত। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। আমাকে দেখে একটা মিস্ত্রি বলে উঠল, হার মানুষের হার। আমি সেদিকে তাকিয়ে দেখে চমকে যাই। একটা মানুষের হাতের কঙ্কাল মাটি থেকে উঠে আছে। কেউ হাত দেবে না, আমি এক্ষুনি ফোন করছি। আমি সঙ্গে সঙ্গে উপর মহলে জানাই, তারা সেখান থেকে পুলিশকে জানায়। পার্শ্ববর্তী থানা থেকে কিছু পুলিশ এসে পৌঁছায় সেখানে। তাদের নির্দেশ মতো মিস্ত্রিরা আস্তে আস্তে মাটি খুঁড়তে শুরু করে। খুঁড়তে খুঁড়তে বেরিয়ে আসে 2টো নরকঙ্কাল। বাবা রে বাবা, দুটো নরকঙ্কাল এখানে এলো কি করে ওরা? কি আশ্চর্য ব্যাপার, নরকঙ্কাল তাও আবার একটা নয় দুটো, বহুদিনের পুরনো মনে হচ্ছে। তবে এগুলো ফরেনসিক টিমকে পাঠানো হবে পরীক্ষার জন্য। আপনারা এই জায়গাটায় আর কাজ করবেন না, আশেপাশের জায়গায় কাজ করতে পারেন। থানার বড়বাবু কথাটা বলল, লোকের মুখে মুখে কথাটা প্রচার হয়ে যায়। অনেক লোক চলে আসে সেখানে। আশেপাশে লোকেদের মুখে গুঞ্জন শোনা যায়, আতঙ্কে ভয়ের ছাপ। কেউ কি এ ব্যাপারে কিছু জানো? মানে আমাদের আশেপাশের গ্রাম বা আমাদের গ্রাম থেকে কেউ কি কখনো নিরুদ্দেশ হয়েছে? না না বাবু, তেমন তো কিছু শুনিনি। ভীষণ জটিল কেস। পুরনো কিছু ফাইল ঘেটে জানতে হবে কেউ কখনো নিরুদ্দেশ হয়েছিল কিনা। কঙ্কাল দেখে মনে হচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মহিলা আর একটা বাচ্চা। মহিলা বলছি কারণ হাতে দেখলাম লোহার বালা আছে। তবুও কনফার্ম নয়, একবার রিপোর্টটা আসুক তারপর বলতে পারবো। তবে বরুণ বাবু, খুব ভালো হয় যদি কদিন কাজ বন্ধ রাখেন। একদম একদম। মিস্ত্রি ও গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে বাড়ি চলে গেল। আমি পড়ে থাকলাম একা। ভীষণ আশ্চর্য হয়েছে এই কাণ্ডে। গর্তটার দিকে যতবারই দেখছি ততবারই যেন কাঁটা শিউরে উঠছিল। সেই দিনও বিকেল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি পড়ছে এক নাগারে টিনের ওপর। বৃষ্টির শব্দটা এক অদ্ভুত শিহরণ জোগাচ্ছে। ট্রেনের সিগন্যাল দেওয়ার পর একটা ট্রেন চলে যায়। এরপর আমি চেয়ারে হেলাম দিয়ে চোখ বন্ধ করে বসে ব্যাপারগুলো সম্পর্কে ভাবছিলাম। এমন সময় একটা বাচ্চা মেয়ের কণ্ঠ শুনে আমি চমকে উঠি। ভালো করে শোনার চেষ্টা করি। আমাকে তোলো, আমাকে তোলো, আমাকে তোলো, মা মা। আমি বাচ্চা মেয়ের গলা শুনে চমকে উঠি। ভালো করে শোনার চেষ্টা করি। আমাকে তোলো, আমাকে তোলো, আমাকে আমাকে তোলো। আমি আমার হাতের কাছে থাকা বড় ব্যাটারির টর্চটা নিয়ে বেরিয়ে পড়ি। কখনো বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। চারদিকে টর্চের আলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করি যেখানে গর্ত খোঁড়া হয়েছে তার পাশে বসে আছে একটা মহিলা। হাঁটুর মধ্যে মাথা গুঁজে রয়েছে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার সারা শরীর। বাঁচাও, 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 বাঁচাও। বাচ্চা মেয়ের কণ্ঠস্বর লক্ষ্য করে ওই দিকে টর্চ মারতেই আমি চমকে উঠি। যেখানে গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তে বৃষ্টির জল জমেছে, আর সেখানে বাচ্চা মেয়েটা হাবুডুবু খাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চা মেয়েটাকে হাত দিয়ে ধরে টেনে তুলি। রেগে মহিলাটাকে বলি, আরে আপনি তো সামনে বসে আছেন, বাচ্চা মেয়েটা ডুবে যাচ্ছে, বুঝতে পারছেন না? আপনার তো উচিত ছিল তাকে তোলা।
আমি যদি না আসতাম কি বিপদটাই না ঘটতো। আরে খুকি, ঠিক আছো তো? কষ্ট হচ্ছে না তো? কি মহিলা রে বাবা, এত করে বাচ্চাটা ডাকছে, পাশে বসে আছে, তো তুমি কিছু শুনতে পাচ্ছ না? মায়ের কোনো দোষ নেই বাবু, মায়ের কোনো দোষ নেই। দেখো, যেমনভাবে বসেছিল তেমনভাবে বসে আছে। কি অদ্ভুত মহিলা রে বাবা। বৃষ্টির মধ্যে এখানে কি করছিস তোরা? মাকে কিছু বলো না বাবু, মা তো কথা বলতেও পারে না আর কথা শুনতেও পায় না, তাই শুনতে পাইনি। আমি এখানে পড়ে গেছিলাম, বুঝতে পারিনি তো, ভাগ্যিস তুমি আমাকে তুললে। এত রাত্রিবেলা এখানে কেন? এখানে তো আর কোনো ট্রেন নেই। তোরা এখানে কি করছিস? তোর নাম কি? নাম নাম তো নেই, কেউ রাখেনি। আমরা তো এখানেই থাকি। তুমি কি নতুন, তাই তুমি জানো না? আমি এখানে দুদিন আছি, কখনো তো দেখিনি তোদের। খেয়াল করনি। যা যা, তোর মাকে নিয়ে তুই বাড়ি যা। আমাদের তো বাড়ি নেই, আমরা তো ভিখারি। ওই যে ওইখানে থাকি। চলো চলো মা, ওই গাছতলায় যাই, চলো চলো। চলো মা, ওই গাছতলায় চলো চলো। আমি একবার বড় গাছটা তলায় দেখলাম, অযোধ্যায় বৃষ্টি পড়ছে, তখন বাজ পড়ছে আশেপাশে। গাছের তলায় এই মুহূর্তে থাকাটা ভালো হবে না ভেবেই আমি বললাম, গাছের তলায় কেন? তোরা বাড়ি যা, গাছের তলায় থাকলে বিপদ ঘটবে। যা যা, তোর মাকে নিয়ে ঘরে যা, অনেক রাত হয়েছে খুকি। আমরা যে ভিখারি বাবু, আমাদের কোথাও থাকার জায়গা নেই। ওই যে স্টেশনে, ওখানেই তো থাকি। আর ওই যে গাছের তলা দেখছো, ওখানে মা মেয়েতে থাকতাম। তাই নাকি? কই এতদিন তো দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার ভীষণ মায়া হয়, কিন্তু আমি এখানে একা থাকি, একা একটা মহিলাকে এখানে থাকতে দেব? কিছু যদি বিপদ হয় তখন মনের ভিতর অনেক কিছুই ঘোরাফেরা করছে, কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বড়ই মায়া হলো। বৃষ্টিতে ভিজে গেছে, দুজনে গাছের তলায় থাকলে বড় বিপদ। তোরা একদম ভিজে গেছিস, আয় আয় আয়, তোরা এখানে আয়, এইখানে থাক। এই নে নে, গামছাটা দিয়ে গাটা ভালো করে মুছে নে। টিনের চাল দেওয়া অফিসের বারান্দাতে এই মা মেয়েকে থাকতে দিলাম। দেখলাম মহিলাটি সেই একইভাবে বসে আছে, মাঝে মাঝে মুখ দিয়ে আওয়াজ করছে, কিছু হয়তো বলার চেষ্টা করছে, কিন্তু আমি সেসব কিছুই বুঝতে পারছিলাম না। আমি আবারও রুমে ঢুকে দরজা লাগিয়ে বসে গল্পের বই পড়ছিলাম। জানালা দিয়ে ওদের দেখা যাচ্ছিল। রান্না অনেকক্ষণ আগেই চাপিয়ে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে বলে চালে ডালে খিচুড়ি। কিন্তু খেতে যখনই যাব, বাচ্চা মেয়েটা জানলার কাছে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিরে, খিদে পেয়েছে? বাচ্চা মেয়েটা কিছু না বলে শুধু খান নাড়ে। আচ্ছা, এই নিয়ে যা যা যা, মা মেয়ে দুজনে খেয়ে শুয়ে পড়, বুঝলি? তুমি খাবে না বাবা? তুমি তো জানতেই না আমরা এখানে আসবো, তাহলে তুমি কি খাবে? বড্ড পাকা মেয়ে একটা। আমি যদি জানতাম তুই আসবি তাহলে তোর জন্য খাবার বসাতাম। এখন তোরা এটা খা, আমি মুড়ি খেয়ে নেব। যা যা, খেয়ে নে মা মেয়েতে। বাচ্চার মুখটা কি সুন্দর, দুপাশে দুটো ছোট্ট বিনুনি। কতই বা বয়স হবে, 8 থেকে 9 বছর। বাচ্চা মেয়েটার ভাগ্য, মা পাগলি, তার সাথে থাকারও জায়গা নেই। কোনো খারাপ নজরে পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতেই আমি মুড়ি খেয়ে শুয়ে পড়ি। সারা রাত ঝড় বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি সেই পাগলির অদ্ভুত স্বরে চিৎকার। চুপ করো মা, চুপ করো, ঘুমাও ঘুমাও, তুমি ঘুমাও, চুপ করো, তুমি ঘুমাও। ঘুমের মধ্যেও শুনতে পাচ্ছিলাম মা মেয়ের কথোপকথন। হয়তো মেয়েটা মায়ের বলা সব কথাই বুঝতে পারছিল। হায় রে ভাগ্য, না ঘুমিয়ে পড়ি।
পরের দিন যখন ঘুম থেকে উঠে দরজা খুলে বেরিয়ে দেখি বারান্দায় কেউ নেই, পড়ে আছে এঁটো থালাটা। বাবা, 7টা বেজে গেল, এরা কোথায় গেল? হয়তো ভিক্ষা করতে বেরিয়ে গেছে বা অন্য কোনো গ্রামে গেছে হয়তো। একটা জায়গায় স্থির থাকে না ওরা, সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে। দুপুরবেলা থানার বড়বাবু আসে। লাশ দুটোই নেই, একটা বাচ্চা মেয়ে আর সম্ভবত আরেকজন মা। তবে এখনো জানা যায়নি এরা কারা। আমি চমকে উঠি। ওই জায়গায় কাজ বন্ধ রেখে অন্য জায়গায় কাজ শুরু করে দেওয়া হলো। সেই সব কিছু নিয়ে ব্যস্ততার মধ্যে কাটে সারাটা দিন। সন্ধ্যের দিকে হঠাৎ একটা কাণ্ড ঘটে। সন্ধ্যের সময় আমি রুমে ঢুকে দরজা তালা লাগিয়ে দিই। বারান্দায় একটা দরজা ছিল, সেই দরজায় আমি তালা দিয়ে দিয়েছিলাম। আসলে আশেপাশের জায়গাটা ফাঁকা ছিল, ভয়ও লাগলো। চোর ডাকাতের বেশি ভয়। তখনকার দিনে গ্রাম ঘরে চুরি ডাকাতিও হতো খুব। দরজায় তালা লাগিয়ে ঘরের ভেতরে এসে বসেছি। আমি চেয়ারে বসে জানলা দিয়ে দেখছিলাম বাইরের দৃশ্য। কিছু একটা খাবার ইচ্ছে করতেই কাছে থাকা কৌটো থেকে বিস্কিট বার করে খেতে যাব, হঠাৎ জানলার সামনে এসে বাচ্চা মেয়েটাকে দেখে আমি চমকে উঠি। আরে তুই এখানে কি করে? আমি তো এখানেই ছিলাম, তুমি লক্ষ্য করনি। তুমি তালা লাগালে দেখতে পেলাম তো, তুমি খেয়াল করনি বাবু। আমি মনে মনে ভাবি, আমি তো চারদিকটা দেখলাম, কেউ তো ছিল না। তাহলে কি বাড়ির পিছনের বারান্দার দিকে ছিল? হবে হয়তো। কখন ঢুকে এসেছে? তোর মা কোথায়? পিছনের বারান্দায় বসে আছে, বললাম সামনে এসো, আসছে না তো। আমি ঠিকই ভেবেছিলাম পিছনেই তারা দুজনে বসেছিল, তাই আমি দেখতে পাইনি। আসলে টিনের চালা ঘরের ভেতরে একটা ঘর, তার চারদিকে ছিল সরু মতো বারান্দা। বারান্দার এক পাশে ছিল একটা বাথরুম আর একটা ছোট্ট রান্নাঘর। কিন্তু আমি সবসময় আমার রুমেই ভেতরেই রান্না করতাম। আমি লক্ষ্য করি বাচ্চা মেয়েটা বিস্কুটের কৌটো থেকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সকাল থেকে কোথায় ছিলিস তোরা? হ্যাঁ, তোদের তো দেখতে পাইনি। তুই কি বিস্কুট খাবি? খিদে পেয়েছে? বাচ্চা মেয়েটা ঘাড় নাড়ে। তাকে একটা বিস্কুট দিই। সে দেখি বিস্কুটটা নিয়ে অন্য হাত বাড়িয়ে দেয়। আমি তাকে আর একটা বিস্কুট দিতেই সে দৌড়ে চলে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে বলে, আজকে কিন্তু আগে থেকেই চলে এসেছি, তুমি একটু আমার আর আমার মায়ের জন্য ভাত বসাবে? বাহ, দারুণ আবদার তো। তা সকাল থেকে কোথায় ছিলিস? তোদের তো দেখতেই পাইনি। সকালে তো এখানেই ছিলাম, তুমি খেয়াল করনি। তুই স্কুলে যাস না? স্কুলে গেলে মায়ের খেয়াল কে রাখবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাক্কা বুড়ি একটা। দেবে গো একটু ভাত খেতে? ভালো আবদার। আচ্ছা দাঁড়া, ঠিক আছে। হঠাৎ করে পিছন দিক থেকে তার মা অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে। ওই যে মা ডাকছে আমাকে। হ্যাঁ, না দেখবে ভয় পেয়ে গেছে, ভাবছে হয়তো আমার সাথেও। না বাবু, যাই বাবু, ভাত হয়ে গেলে আমি ঠিক চলে আসবো। ভাত হয়ে গেছে। আমি উঠে ভাতের ফ্যান ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ করে, হয়ে গেছে, দাও তো, এই পাতাতেই দিয়ে দাও। আমি পুরো চমকে যাই। পিছনে ঘুরে তাকিয়ে দেখি বাচ্চাটা দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরের ভিতরে এলো কি করে? কি গো, ভাত দাও, খিদে পেয়েছে যে। তুই হঠাৎ করে এখানে এলি কি করে? আমার তো গেটে শিকল লাগানো ছিল, আর একটু হলে আমার হাতে গরম ফ্যান পড়ে যেত। দেখ দেখি তখন কি হতো আমার। আমি কি করে বুঝবো? তুমি আমাকে দেখে ভয় পেয়ে যাবে। আর তোমার গেট তো খোলা ছিল। ওই যে দেখো, আমি কি ভূত নাকি যে বন্ধ গেট থাকা সত্ত্বেও ঢুকে পড়বো? বাচ্চাটা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। মনে মনে নিজেকে খুব খারাপ লাগছিল।
কারণ বাচ্চাটাকে এভাবে না বললেও হতো। সত্যি তো, গেট তো খোলা, কিন্তু আমি যেন গেটে শিকল লাগিয়েছিলাম। বারবার এই কথাই মনে হচ্ছিল। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম গেটের দিকে। খেতে দাও না গা, বড্ড খিদে পেয়েছে তো, খেতে দাও। আমি বাচ্চাটাকে ভাত, ডাল আর ডিমের তরকারি দিয়ে দিই। সে নিয়ে চলে যায়। আমিও খাওয়া দাওয়া করে হাত ধুয়ে শুতে যাব, এমন সময় আবারও বাচ্চাটা জানলার কাছে এসে বলে, আমার মায়ের ঠান্ডা লাগছে, কিছু একটা হবে। আমি তখন মনে মনে ভাবছি, বেশ আবদার করা শুরু করেছে। আজকে এটা চাই, কালকে ওটা চাই। এইভাবে হতে থাকলে তো আমার বিপদ। আচ্ছা, এই নে একটা চাদর দিচ্ছি, গিয়ে শুয়ে পড় দুজনে, আর আমাকে বিরক্ত করিস না। সেই দিনই রাতে শুয়ে শুয়ে আমি ঠিক করি পরের দিন গ্রামের কারোর সাথে কথা বলে এই মা মেয়ের কিছু একটা ব্যবস্থা করব। কারণ এখানে থাকলে খুব খারাপ দেখাবে। আর সব থেকে বড় কথা, আমি এখানে একা থাকি, কখন কি বিপদ হবে তার থেকে বরং বাচ্চাটা আর তার মাকে যদি একটা কোনো সংস্থার হাতে তুলে দেওয়া যায়, তাহলে মেয়েটারও একটা ভবিষ্যৎ হবে। কথা মতো পরের দিন লোকাল ট্রেন চলে যাওয়ার পর তখন 3-4 ঘন্টা কোনো ট্রেন ছিল না। সেই সুযোগেই আমি ঠিক করি মা মেয়েকে খুঁজে বের করার। চারদিক খুঁজেও পেলাম না। অগত্যা আমি তাড়াতাড়ি করে গ্রামের যিনি মোড়ল, ওনার কাছে গেলাম। মোড়ল মশাই ঘরের বারান্দাতে বসে খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখে বললেন, আরে বরুণ যে, এসো এসো, হঠাৎ কি মনে করে? মোড়ল মশাই, একটা কথা বলার ছিল। আমি স্টেশনে একটা মার মেয়েকে দেখেছি। মা সম্ভবত বোবা কালা, একটু পাগলি টাইপ। তার সাথে একটা বাচ্চা মেয়ে থাকে 8-9 বছরের। তারা দুজনেই কদিন হলো আমার ওখানেই আছে। কিন্তু এইভাবে তো আর হয় না। আমি একা মানুষ, গ্রামের লোকেরা কত কি বলতেও পারে। আর কোনো বিপদ হলে তার থেকে বরং ওই মা মেয়ের যদি কোনো একটা ব্যবস্থা করা যেত। জানেন তো, একটা পাগলি, তার সাথে একটা 9 বছরের মেয়ে। কোনো খারাপ লোকের পাল্লায় পড়লে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার কথা শুনে মোড়ল মশাই চমকে উঠলেন। বোবা মেয়ে, বাচ্চা, এরকম কোনো ভিখারি আছে বলেও তো জানতাম না। অবশ্য অন্য জায়গা থেকে এলেও আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। তারপর মোড়ল মশাইয়ের বাড়িতে কিছুক্ষণ গল্প করে চলে আসি রেলের ঘরে। এসে ভীষণ অবাক হই। তার কারণ, অফিসের এক পাশে খাটে আমার সমস্ত জামা কাপড় জড়ো হয়ে পড়েছিল। সেই সব থেকে সুন্দর করে পাঠ করা, সুন্দর করে ঘরটা গুছানো। আমি ভীষণ অবাক হই, কারণ দরজা ভেজানোই ছিল। বাইরে মিস্ত্রিরা কাজ করছে, তাই আমি তালা লাগিয়ে যাইনি। তবে কি দুজনে আশেপাশেই আছে? হবে হয়তো। ওদের জন্য একটু চাল বসিয়ে দিই। কি জানি ভিক্ষে করে দিনে কত টাকাই বা পাবে। হঠাৎ করে দুপুরে যদি এসে বলে ভাত খাবো, তাহলে আবার কম পড়ে যাবে ভাতে। এই ভেবেই বেশি করে চাল বসিয়ে দিই। দুপুরবেলা মাছের ঝোল ভাত করলাম, মা মেয়ের জন্য করলাম। কিন্তু সারাদিনই তাদের আর কোনো দেখা পেলাম না। সন্ধেবেলা ঘরটার চারদিকে একবার চক্কর দিয়ে গেটে তালা দিতে যাব, দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে মা আর মেয়ে। তাদের দেখে আমি বললাম, তোদের জন্য মাছের ঝোল ভাত করেছিলাম, সকালে এলি না কেন? তুই আমার ঘরে ঢুকে জিনিসপত্র গুছিয়ে দিয়েছিলিস। এক্ষুনি তালা লাগিয়ে দিচ্ছিলাম, আর ঢুকতে পারতিস না। ঢুকে পড়লাম বাবু, ঠিক ঢুকে পড়লাম। আজকেও মেঘ করেছে, দেখ দেখ, ঝড় বৃষ্টি হবে তাড়াতাড়ি। ঢুকায় ঢুকায়, ঘরের ভিতর ঢুকায়। কি খাবি? খিচুড়ি? খিচুড়ি আর ডিম ভাজা? এই রে, ডিম তো নেই। হ্যাঁ, কাজ কর, আমি তোকে টাকা দিচ্ছি, চট করে গিয়ে সামনের দোকান থেকে ডিম নিয়ে আয়। আমাকে এক্ষুনি একটা গাড়ির সিগন্যাল দেখাতে হবে, নয়তো আমি যেতাম। পারবি তো?
টাকা দেখে একটা অদ্ভুত কাণ্ড ঘটল। বাচ্চাটার সঙ্গে থাকা মাটা অদ্ভুতভাবে চিৎকার করে, তারপর আমার হাতটা চেপে ধরল। তার হাতে কি জোর! অদ্ভুতভাবে মুখভঙ্গি করতে করতে থুতু ছেটাতে লাগলো আমার গায়ে। আমি যন্ত্রণায় ব্যথায় কুকিয়ে উঠলাম। আমার লাগছে তো। মা, মা তুমি ছাড়ো, তুমি ছাড়ো বাবুকে, বাবুকে তুমি ছেড়ে দাও। হে বাবু ভালো, তুমি ছাড়ো মা, তুমি ছাড়ো। আমি দেখলাম বাচ্চা মেয়েটা মায়ের হাতটাকে ধরে এক ঝটকায় ছাড়িয়ে দিল। আমার হাতটা যেন রক্ষা পেল। মনে হলো ভেতরের হাড় যেন মরমর করে ভেঙে গেল। এতটা যন্ত্রণা হচ্ছিল, গায়ের কি শক্তি রে বাবা, মনে মনে বলে উঠলাম। কিছু মনে করো না বাবু, চলো চলো ভেতরে চলো, মা তোমাকে আর ধরবে না, আমি মাকে বলে দেব। তুমি না মা পাগল পাগলই থাকবে, মানুষ চিনতে পারলে না। বাবু কত ভালো বলো তো মা। বাবু তুমি মায়ের ব্যবহারে কিছু মনে করো না গো। আমি দেখলাম মহিলাটা মুখ তুলে তাকালো, অদ্ভুতভাবে হাতের ইশারায় কিছু একটা বলতে লাগলো, আর টাকাটা নিয়ে ছিঁড়ে ফেলে দিল। আমি অবাক হয়ে গেলাম। মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে গেল প্ল্যাটফর্মের অন্যদিকে। আমি হাঁ করে তাদের দিকে তাকিয়ে রয়ে গেলাম। কি হলো বুঝতে না পেরে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি শুরু হয়েছে। একবার ভাবলাম গেটে তালা দিয়ে দিই, তারপরে ভাবলাম মা আর মেয়েটা যদি আসে। ঘরের ভেতরে এসে ঘরে শিকল তুলে দিয়ে যখন বসেছি, হঠাৎ মা আর মেয়েটা বারান্দা দিয়ে এগিয়ে এলো। মাকে পিছনের দিকের বারান্দায় বসিয়ে রেখে মেয়েটা বলল, তুমি এখানেই বসো, তুমি কিন্তু অন্যায় করেছো। বাচ্চা মেয়েটা আস্তে আস্তে আমার কাছে এলো। দাও বাবু, টাকা দাও, ডিম কিনে আনি। তুমি মায়ের ব্যবহারে কিছু মনে করো না। এই বৃষ্টিতে তোকে কোথাও যেতে হবে না রে। তাহলে? পিছন দিক থেকে অদ্ভুত রকম ভাবে তার মা যেন চিৎকার করছে, কিছু একটা বলতে চাইছে। হঠাৎ বাচ্চা মেয়েটা বলে, দাঁড়াও মাকে বলে আসি। দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর ফিরেও এলো। বাবু, বাবু তুমি মায়ের ব্যবহারে কিছু মনে করেছো বাবু? আমার মাটা না পাগল, তাই আর কি। কদিন আর এইভাবে থাকবি? তোদের জন্য একটা ব্যবস্থা করতে বলেছি মোড়ল মশাইকে। হয়তো একটা আশ্রমের ব্যবস্থা করা হবে, তাহলে সেখানে থেকে পড়ালেখা করতে পারবি। তোর মাও থাকবে তোর সাথে, তোর মা সেখানে ভালো থাকবে। সেখানে তোদের মতোই অনেকে থাকে জানিস। কিরে তুই হাসছিস কেন? হাসির মতো কথা বললে তাই তো। আচ্ছা, তোর মা কখনো রেগে যায় না, হঠাৎ রেগে গেল কেন রে? আর ওই টাকাটাই বা এমনভাবে ছিঁড়ে ফেলে দিল কেন? আমি আর আমার মা এখানেই যে ভিক্ষা করতাম, এই স্টেশন চত্বরে বা গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে রোজগার করে দিনের শেষে আমাদের গ্রামে চলে যেতাম। সেদিন এক বাবু হঠাৎ আমার মাকে কিছু টাকা দেয়, তারপরে ওই যে দূরের চালাঘরটা, ওখানে টানতে টানতে নিয়ে যায়। আমি সারা রাত প্ল্যাটফর্মে বসে কাঁদতাম। এইভাবে অনেকবারই মাকে টানতে টানতে কত বাবুরা যে নিয়ে যেত। জানো বাবু, মা যেতে না চাইলে খুব মারতো, জোর করে টানতে টানতে নিয়ে যেত আর টাকা ছুঁড়ে দিত আমার মায়ের মুখের ওপর। এরপর তোর মতো একটা বাবু এলো, আমাকে খেতে দিত জানিস, আমার মাকেও খেতে দিত। কিন্তু ওই বাবুটাও একদিন মদ খেয়ে টাকা দিয়ে আমার হাত ধরে টানতে শুরু করলো। এই ঘরের ভেতরে ঢোকা মারার চেষ্টা করতে থাকে। আমি চিৎকার করে উঠি, আমার মা দৌড়ে এসে তার মাথায় একটা জোরে মারে, তারপর আমরা দৌড়ে পালিয়ে যাই। আমি ততক্ষণে বুঝতে পেরে গেছিলাম বাচ্চা মেয়েটা কি বলতে চাইছে। আমি বুঝতে পারছিলাম ওরা দুজনেই খুব খারাপভাবে লোকের নজরে পড়েছে। আমি চেষ্টা করব তোদের ভালো জায়গায় পাঠিয়ে দিতে। তোদের আর কোনো ভয় নেই, দেখবি তোদের আর কেউ ক্ষতি করতে পারবে না।
সেই দিন রাতের বেলা আমরা আবারও এখানে বসে টাকা গুনছিলাম, ওই যে ওই বট গাছটার নিচে। হঠাৎ করে সেই বাবুটা এসে আমার মাকে ধরে টানতে থাকে। আমি আমার মাকে যেতে দিতে চাইনি। তারপরে লোকটা লেগে গিয়ে আমাদের মাথায় মারতে মারতে একদম আমাদের মেরে ফেলে বাবু। তারপর ওই যে গর্তটা দেখতে পাচ্ছ, ওখানে পুঁতে দেয়। হ্যাঁ বাবু, তুমি তো আমার আর আমার মায়ের কঙ্কাল দেখেছো বাবু। আমার আর আমার মায়ের কঙ্কাল দেখেছো। এমন সময় কাছে কোথাও বাজ পড়ে, আমি চমকে উঠি। এটা কি করে হতে পারে? হ্যাঁ তো বাবু, আমরা তো ভূত। ফাজিল মেয়ে একটা, আমার সাথে মস্করা করা হচ্ছে। সব মানলেও এটা কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে তোদের ওখানে কেউ পুঁতে রেখেছিল। তাহলে আমার সামনে কে বসে আছে? ভূত? আমরা তো ভূত। তোরা হয়তো বিশ্বাস করবি না, চোখের সামনে হঠাৎ করে মেয়েটার মুখ পাল্টে যেতে শুরু করে। মুখের এক পাশটা থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, চোখ দুটো যেন বেরিয়ে আসে। কি ভয়ঙ্কর চেহারা! খিলখিল করে হেসে বলে, মাথায় দেখো, এখানটায় মেরেছিল বাবু, এখানটায় মেরেছিল। লোকটাকে আর দেখিনি। তারপরে কি ছিল জানি না, নামটাও কি ছিল। কি কষ্ট বাবু, এখানটায় মেরেছিল। তারপর আমাকে আর আমার মাকে পুঁতে দিয়েছিল ওইখানে। আঙুল নির্দেশ করে এই মেয়েটা সেই গর্তের দিকে দেখায়। চোখের সামনে তার মাও চলে আসে। সে কি বিভৎস তার চেহারা! খিলখিল করে হেসে উঠে আমার দিকে এগিয়ে আসতে থাকে। মা, এ বাবু ভালো, মা, এ বাবু ভালো। আমি তখন এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ঘর থেকে বেরিয়ে দৌড়তে শুরু করি। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার পিছনে পিছনে কেউ একজন দৌড়ে আসছে। এদিকে ঝড়ের তাপটাও বেশ ছিল। ছুটে চলেছি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। ঝড় বৃষ্টি হচ্ছিল তখনও। কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, শুধু পিছন দিক থেকে ভেসে আসছে সেই কণ্ঠ। যাস না বাবু, যাস না, তোর কোনো ক্ষতি করবো না বাবু, তোর সামনে বিপদ, যাস না বাবু। তখন ভয়ে আমার প্রাণটা বেরিয়ে যায়। চোখের সামনে যা দেখছি তা অবিশ্বাস করতে পারছি না। আমি দৌড়তে একটা বড় গাছের কাছে এসে পড়তেই গাছ থেকে ভরমর করে ভেঙে ডালটা আমার ঘাড়ে পড়ে। আমি ওখানে জ্ঞান হারাই। জ্ঞান ফিরে যখন বুঝতে পারি আমার সামনে বসে আছে সেই বাচ্চা মেয়েটা। ভয় পেলি নাকি বাবু? আমাকে ভয় পেলি? আমি তো বলেছি তোর কোনো ক্ষতি করবো না। তোর ঘাড়ে লেগেছে বাবু। চল ভেতরে চল। মা, ও মা, বাবুকে ধরো, বাবুকে ঘরে নিয়ে যেতে হবে মা। এ বাবু ভালো মা। ও মা, শোনো না, ধরো বাবুকে। আমার কোনো জ্ঞান ছিল না। এরপরে যখন জ্ঞান ফিরল। আরে দাদু, তুমি থামলে কেন? বলো। তোমার যখন জ্ঞান ফিরল তুমি কোথায় ছিলে দাদু? তোমার ওই রেলের রুমে নাকি রাস্তায়? আমার যখন জ্ঞান ফিরেছিল আমি শুয়েছিলাম আমার রেলের অফিসের রুমের মেঝেতে। গোটা গা কাদামাখা ছিল। নিজেকে নিজের রুমে দেখে ভেবেছিলাম আমি সব স্বপ্ন দেখেছি। কিন্তু যখন নিজের গায়ের দিকে তাকাই কাদামাখা অবস্থায়, নিজেকে দেখেই বুঝতে পারি কিছুই স্বপ্ন ছিল না। সকাল হতেই গ্রামের মোড়ল আসে। গ্রামের মোড়লের কাছ থেকে যা জানতে পারি তা শুনে আমি আরো ভয় পেয়ে যাই। তুমি যাদের কথা বলছো সেরকম দুজন আসতো। 1 বছরের কিছু বেশি সময় আগে তাদের শেষ দেখা গেছিল। এখানে আসতো ভিক্ষা করতে, তারপরে আর আসেনি। আমরা ভেবেছিলাম বুঝি অন্য গ্রামে হয়তো ভিক্ষা করতে চলে গেছে। মা পাগলি ছিল, বাচ্চাটা মায়ের ছায়া সঙ্গী ছিল।
বড্ড ফুটফুটে মেয়ে ছিল, হঠাৎ করেই আর আসা বন্ধ করে দেয়। এই ট্রেনের লাইনেই ভিক্ষা করতো, মাঝে মাঝে ট্রেনে উঠতো। হয়ে যাবে ব্যবস্থা, তবে দেখতে পেলে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ঠিক ব্যবস্থা করে দেব। মেয়েটা এখন নিশ্চয়ই বড় হয়ে গেছে। আহা, কি মায়ায় ভরা মুখ মেয়েটার। মোড়লের কাছ থেকে এসব কথা শুনে তো আমি চমকে উঠলাম। আমি ভাবতেই পারছিলাম না সেই রাতটা আমি কিভাবে কাটাবো। রাত তখন 11টা, হালকা হালকা মেঘ ডাকছে, ঠান্ডা বাতাসও বইছে, কারেন্টও চলে গেছে। ঘরের ভেতরে শুয়ে হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে চোখটা খুলে দেখি আমার সামনে দাঁড়িয়ে দুটো ছায়ামূর্তি। হাতের কাছে রাখা টর্চটা জেলে উঠতেই বুঝতে পারি ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে মা আর মেয়ে। কি ভয়ঙ্কর তাদের চেহারা! আমি পুরো শিউরে উঠি। ভয় পাস না বাবু, ভয় পাস না, তোর কোনো ক্ষতি আমরা করব না। দরজা তো ভিতর থেকে বন্ধ, তাহলে ঢুকলো কি করে? আমাদের ঢুকতে কি দরজা লাগে বাবু? হঠাৎ করে এটা বলেই দুজনে অদৃশ্য হয়ে যায়। বাচ্চাটা আমাকে মাঝে মাঝে ভয় দেখাতো, তবে পুলিশরা তাদের কোনো তদন্তে জানতে পারেনি ওই মা আর মেয়েটা কে ছিল। আসলে রাস্তায় পথ চলতে ভিখারিরা হারিয়ে গেলেও কেউ তা মনে রাখে না। আর আমার সাথে যা হয়েছে সেসব কথা বললেও কেউ বিশ্বাস করতো না। তাই আর কি, ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। তুমি ওদের মাঝে মাঝেই দেখতে? এখনো দেখতে পাও তুমি? না, ওই ঘটনার 2 মাস অবধি আমি দেখতে পেয়েছি, তারপর আর দেখতে পাইনি। এইসব আবার হয় নাকি? যত সব গল্প। সব কিছু তো আর যুক্তিতর্ক দিয়ে হয় না। এই যে বললাম, তুমি কি ভগবানকে দেখেছো যে বিশ্বাস করছো? যেদিন দেখতে পাবে সেদিন হয়তো বিশ্বাস করবে। কিছু জিনিস বিশ্বাসের ওপরও নির্ভর করে। দাদু ভাই, চলো চলো, অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি চলো। হ্যাঁ তাই চলো, বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। চায়ের দোকানের পাশে তালতলার একটা বড় তাল গাছে বাজ পড়েছে। তাল গাছের উপরটা দাও দাও করে জ্বলছে, সেই আগুনের আলোয় আলোকিত হয়েছে চারিদিক। দোকান বন্ধ করে দিতেই সবাই উঠে পড়ে। বরুণ দাদু আর চা দোকানে চলে যায় ওদের গলি ধরে। রতন, অলোকেশ আর রঞ্জন একসাথে ফিরছিল। হঠাৎ করে অলোকেশ বলে ওঠে, আজগুবি গল্প দাদা, আজগুবি গল্প। এরকম আবার হয় নাকি? না রে, সব কিছুই গল্প নয়। আমাদের গ্রামের ঘরে অনেক কিছুই আছে যেটা শহরে নেই। আসলে তোমাদের গ্রামগঞ্জ এতটাই অন্ধকার, এখানে দাঁড়িয়ে ওই গাছটাকে দেখেও গাটা কেমন ছমছম করে ওঠে। আর তোমরা ভাবো ওটা ভূত, বুঝলে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চ, অনেকটা রাত হয়ে গেল আজকে। ওরা তিনজনে বাড়ি ফিরছিল। রঞ্জন তার বাড়িতে ঢুকে যাওয়ার পর রতন আর অলোকেশ দুজনে একসাথে হাঁটতে শুরু করে। ওদের বাড়ি গ্রামের শেষ প্রান্তে, শ্মশানের ধারে। রতন আর অলোকেশ হেঁটে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটা বাচ্চা মেয়ের শব্দ শুনে দুজনে যেন চমকে ওঠে। এই এই দাঁড়া বলছি, দাঁড়া। কে 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 ডাকলো? কে 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 তুমি? তো তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে তুই চিনতে পারবি না, তবে এই লোকটাকে আমি চিনতে পেরেছি। এই লোকটাকেই আমি দেখেছি। এই লোকটাই তো আমাদের মাথায় মেরেছিল। আঙুল তুলে দেখায় অলোকেশের দিকে। আমি কাকে মারলাম? যত সব, আমি তো এখানে নতুন এলাম। এই মেয়ে, তুমি কি পাঁচুদের বাড়ির কুটুম? আমাদের ভয় দেখানো হচ্ছে না? এত এত রাতে বেরিয়েছো কেন? মোটেও না, আমার কোনো নাম নেই। এই কথা শুনে দুজনে চমকে ওঠে। শরীরে শির দ্বারা বেয়ে হিমস্রোত নেমে যায়। তুমি কদমপুর রেল স্টেশনে কাজ করতে না?
আর তুমি তো বাচ্চা মেয়েটার কথা শেষ করতে না দিয়েই অলোকেশ বলে, আমি না, আমার দাদু কাজ করত। আমার দাদু আমাকে আমার দাদুর মতোই দেখতে। আমার দাদু মারা গেছে বহু বছর হলো। লোকটা বাজে, আমাকে আর আমার মাকে মেরে ওইখানে পুঁতে দিয়েছিল। আজ তোকে পেয়েছি, ছাড়ব না, আমি তোকে ছাড়ব না। দুজনেই চমকে ওঠে, ভয়ে থরথর করে কাঁপতে থাকে দুজন। চোখ দুটো বিস্ফারিত হয়ে যায় দুজনের। রতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মেয়েটা দৌড়ে এসে অলোকেশের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। অলোকেশের মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে ওঠে। এতক্ষণ আপনারা শুনছিলেন তালতলার চায়ের দোকানে। আজকের গল্প পাঠে দীপ্তদীপ, বরুণ দাদুর চরিত্রে সমীর, অলোকেশ ও মোড়ল মশাইয়ের চরিত্রে সূর্য শঙ্কর, চা দোকানির চরিত্রে অমিত, রতনের চরিত্রে রাজ, রঞ্জনের চরিত্রে আমি প্রিয়াংশু, বাচ্চা মেয়ের চরিত্রে প্রত্যুষা এবং বাচ্চা মেয়ের মায়ের চরিত্রে আত্রে, আবহ এবং শব্দ সংযোজন বিশ্বদীপ। গল্পের পোস্টারটি ডিজাইন করেছি আমি প্রিয়াংশু। তাহলে কেমন লাগলো আজকের গল্প অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা গল্প শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।